শুভেচ্ছা সবাইকে। প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম ব্যষ্টিক অর্থনীতি নিরপেক্ষ রেখা বিশ্লেষণ। টপিকটি অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, মাস্টার্স শেষ পর্ব, মাস্টার্স প্রিলিমিনারি। অর্থনীতিতে যারা মাস্টার্স প্রিলিমিনারিতে পড়ে তাদের জন্য প্রযোজ্য। বিবি অনার্স, বিএসএস অনার্স, বিএ অনার্স, সকল সাবজেক্টের যাদের এই অর্থনীতি সাবজেক্ট আছে সবার ইম্পর্টেন্ট টপিক। মনোযোগ সহকারে খেয়াল করো। এখন আমি আলোচনা করব আয় প্রভাবের সাহায্যে আয় ভোগ রেখাঙ্কন। আয় প্রভাবের সাহায্যে আয় ভোগ রেখাঙ্কন বা আয় প্রভাবের সাহায্যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় ভোগ রেখা প্রাপ্তি। আয় ভোগ প্রভাবের সাহায্যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে কিভাবে আয় ভোগ রেখা পাওয়া যায়, অর্থাৎ আয় ভোগ রেখাটাই আমি আলোচনা করব। আয় ভোগ রেখা আমরা যদি সংক্ষিপ্ত রূপ আমি কাউকে জিজ্ঞেস করি আইসিসি কি বা আইসিসি এর পূর্ণরূপ, সাধারণত সবার আমাদের মাথায় আসবে, যদি না জানি তাহলে আমরা বলবো কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ওটা আলাদা টপিক। কিন্তু অর্থনীতির ভাষায় যদি তুমি আসো, আইসিসি হচ্ছে ইনকাম কনজামশন কার্ভ। দেখো আমি শুরু করছি আয় ভোগ রেখা। ইনকাম, আইতে ইনকাম, সিতে কনজামশন, সিতে কার্ভ। ইনকাম কনজামশন কার্ভ, আয় ভোগ রেখা। যে রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তার পরিবর্তিত আয়ে বিভিন্ন পরিমাণ দ্রব্য ভোগের পরিমাণ নির্দেশ করে তাকে আমরা বলি আয় ভোগ রেখা। ভালো করে শুনি, ভোক্তার আয় পরিবর্তন হলে কি হয়? গত ক্লাসে আমরা শিখেছিলাম আয় প্রভাবের ক্ষেত্রে যে ভোক্তা দুটো দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার আয় যদি পরিবর্তন হয় তাহলে বাজেট পরিবর্তন হয়, সে উচ্চতর নিরপেক্ষ রেখায় যায়, তাহলে কি ভোগেরও পরিবর্তন আসে। অর্থাৎ ভোক্তার আয় একটা স্টেপ থেকে যদি বেড়ে আর এক স্টেপ যায়, যদি বেড়ে যায় আয়, তাহলে কি দুটো দ্রব্যের ভোগও বেড়ে যায়। আয় যদি আরও বাড়ে আগের থেকে, তাহলে দ্রব্য দুটার ভোগ কি আরও বেড়ে যাবে। যখন দ্রব্য দুটার দাম স্থির, আয় পরিবর্তন হচ্ছে বা আয় বাড়তেছে, আয় যে হারে আয় বাড়লেই কি হবে, ভোক্তার ভোগও বেড়ে যাবে দ্রব্য দুটার। তাহলে কি আয়ের পরিবর্তনের ফলে দুইটা দ্রব্যের ভোগের ক্ষেত্রে কি পরিবর্তন আসতেছে। যে রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তার পরিবর্তিত আয়ে, ভোক্তার আয় পরিবর্তন হচ্ছে এই সাপেক্ষে বিভিন্ন পরিমাণ দ্রব্য ভোগের পরিমাণ নির্দেশ করে। অর্থাৎ রেখাটার এক একটা বিন্দুতে এক এক পরিমাণ দুটো দ্রব্যের ভোগের পরিমাণ নির্দেশ করে পরিবর্তিত আয়ে, সেটাকে বলা হয় আয় ভোগ রেখা। দ্রব্যের দাম অপরিবর্তিত অবস্থায় ভোক্তার আয় যদি বাড়ে, বাজেট রেখা ডান দিকে স্থানান্তরিত হবে। আমি দেখাইছিলাম তোমাদেরকে গত ক্লাসে যে ভোক্তার আয় যদি বাড়ে, দ্রব্যের দাম অপরিবর্তিত থেকে ভোক্তার আয় বাড়লে বাজেটও বেড়ে যায়, তখন বাজেট রেখা কি হয়, ডান দিকে স্থানান্তরিত হয়। আয় যদি আরও বেড়ে যায় তাহলে বাজেট কি আরও বেড়ে আরও উপরের দিকে স্থানান্তরিত হবে সমান্তরালভাবে, এবং ভোক্তা উপরে নিরপেক্ষ রেখা অবস্থান করে। আবারও শুনি, দ্রব্যের দাম অপরিবর্তিত বা স্থির অবস্থায় ভোক্তার আয় বাড়লে বাজেট রেখা ডান দিকে স্থানান্তরিত হয় এবং কি হয়, ভোক্তা উপরের নিরপেক্ষ রেখায় ভারসাম্য লাভ করে। এভাবে ভোক্তার পরিবর্তিত আয়ের মাধ্যমে যে নতুন ভারসাম্য লাভ করে, একাধিক বিন্দু যে নতুন ভারসাম্য লাভ করে, সেই বিন্দুগুলা সংযোগ করে যে রেখাটা আমরা পাবো সেটাকে বলা হয় আয় ভোগ রেখা, ইনকাম কনজামশন কার্ভ, আইসিসি। তোমরা এটা উঠাই নিবা, আমি মুছে দিচ্ছি। আমি এই চিত্রটা দেখাবো, মনোযোগ সহকারে খেয়াল করো। নিম্নে চিত্রের মাধ্যমে আয় ভোগ রেখা প্রাপ্তি দেখানো হলো। আয় ভোগ রেখা প্রাপ্তি দেখানো হলো। খেয়াল করো, ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। এক্স দ্রব্য আর এটা হচ্ছে ওয়াই দ্রব্য। আগের মতো ভাবতে পারো, এক্স দ্রব্যটা মাংস আর ওয়াই দ্রব্যটা হচ্ছে মাছ। খেয়াল করো, আমার আয় যখন 30,000 টাকা, মনে করো আগস্ট মাসে আমার আয় 30,000 টাকা ছিল, এই অবস্থায় মাংস এবং মাছের পেছনে আমার বাজেট ছিল মনে করো 8,000 টাকা। কত টাকা? 8,000 টাকা। কি ধরেছিলাম, মাংস এবং মাছের দাম স্থির থাকবে। মাংসের কেজি মনে করো 700 টাকা, মাছের কেজি মনে করো 500 টাকা। এরকম সিচুয়েশনে ওই দামে আমার আয় যখন 30,000, তখন আমি মাছ এবং মাংসের পেছনে বাজেট করলাম 8,000 টাকা। আমার তখনকার বাজেট রেখা হচ্ছে এটা এবি। এই রেখার সকল বিন্দুতে 8,000 টাকা বাজেট নির্দেশ করে মাছ এবং মাংসের পেছনে, এক্স এবং ওয়াই দ্রব্যের পেছনে। আমি এক্স দ্রব্যটাকে বলেছিলাম কি বোঝানোর জন্য, এটা মাছ মাংস আমি আনতেছি আলোচনায়। এটাকে বোঝাচ্ছি কি মাংস, আর এটাকে বোঝাচ্ছি মাছ। তোমরা এক্স দ্রব্য ওয়াই দ্রব্য দিয়ে পড়বা। এখন এই বাজেট রেখার এই বাজেটে থাকা অবস্থায় আমি IC1 নিরপেক্ষ রেখা অনুযায়ী এই বিন্দুতে ভারসাম্য উপনীত হই। এই বিন্দুতে ভারসাম্য উপনীত হই IC1 নিরপেক্ষ রেখা অনুযায়ী।
অর্থাৎ এই বাজেট রেখা আইসি ওয়ান নিরপেক্ষ রেখা এখানে স্পর্শ করে, বিধায় আমি এখানে ভারসাম্য উপনীত হই। ভারসাম্য বিন্দু ই অনুযায়ী ভারসাম্য ভোগের পরিমাণ হচ্ছে ওএম পরিমাণ মাংস এবং ওএন পরিমাণ মাছ। ওএম পরিমাণ এক্স দ্রব্য, ওএন পরিমাণ ওয়াই দ্রব্য। আমার আয় বেড়ে গেল, মনে করো 40,000 হইল, তাহলে কি বাজেট বাড়বে না? দাম কিন্তু আগের মতোই, মাংসের দাম 700, মাছের দাম 500, এই দুটোর দামের কোনো পরিবর্তন হচ্ছে না। আমার আয় বেড়ে গেল 30,000 থেকে 40,000। আগস্ট মাসে ছিল 30,000, সেপ্টেম্বরে এসে হয়েছে মনে করো 40,000। তো আমি অবশ্যই বাজেট বাড়াবো মাংসের পেছনে, যেহেতু দাম আগের মতোই আছে, আয় যেহেতু বেড়ে গেছে 10,000 টাকা আসবো। তো অবশ্যই যেহেতু আয় বাড়ছে, বাজেট বাড়ছে, বাজেট রেখা উপরের দিকে স্থানান্তরিত হবে। আমি যে টেক্সটটা লিখে দিয়েছিলাম তখন বুঝাইছিলাম, শেষের দিকে লেখা ছিল বাজেট রেখা উপরের দিকে স্থানান্তরিত হবে এবং ভোক্তা উপরের নিরপেক্ষ রেখায় অবস্থান করবে। তাহলে নতুন বাজেট রেখা পাইলাম A1 B1। এই A1 B1 বাজেট রেখার অনুযায়ী ভোক্তা কি IC2 নিরপেক্ষ রেখা অনুযায়ী ভোগ করে, উপরে নিরপেক্ষ রেখা। দেখো IC1 এর থেকে উপরে অবস্থান করে IC2, অর্থাৎ ভোক্তা নতুন বাজেট অনুযায়ী কোথায় ভোগ করতেছে? এখন এফ বিন্দুতে ভোগ করে IC2 নিরপেক্ষ রেখা এখানে স্পর্শ করে, বিধায় উপরে নিরপেক্ষ রেখা থেকে নিচে নিরপেক্ষ রেখা থেকে উপরে নিরপেক্ষ রেখা বেশি উপযোগ নির্দেশ করতেছে। দেখো এক্স দ্রব্যের ভোগের পরিমাণও বেড়ে গেল, এইটা বিন্দু মনে করে যেখানে OM1 ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ বেড়ে গেল। দেখো নিচে নিরপেক্ষ রেখা থেকে উপরে নিরপেক্ষ রেখায় বেশি উপযোগ নির্দেশ করতেছে। এই যে ভোক্তার ভোগের উপর প্রভাব পড়লো, ই থেকে এ বিন্দুতে আসলো, এটা কি অবশ্যই ভোগের উপর প্রভাব পড়লো। এটাই কি পড়েছিলাম আমরা, আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের উপর যে প্রভাব পড়ে, এটা কি ছিল আয় প্রভাব। তাহলে ভারসাম্য বিন্দু কি ই থেকে এফতে স্থানান্তরিত হলো, একাধিক ভারসাম্য বিন্দু আসলো। এই বিন্দুসমূহ সংযোগ করে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে আয় ভোগ রেখা। আমি আর একটা স্টেপ দেখাচ্ছি তোমাদেরকে। মনে করো আয় আরো বেড়ে গেল, 50,000 আসলো। অক্টোবর মাসে এসে মনে করো আমার আয় হবে 50,000, তাহলে অবশ্যই আমার কি মাংসের দাম আগের মতোই। তাহলে আমি বাজেট কি আরো বাড়াবো, 11,000 বা 12,000 বা 13,000 যাবো আমি। তাহলে কি বাজেট রেখা আরো উপরের দিকে স্থানান্তরিত হবে, নতুন বাজেট রেখা পাবো আমি A2 B2। এই বাজেট রেখা অনুযায়ী আরো উপরে নিরপেক্ষ রেখায় আমি অবস্থান করব, এইখানে স্পর্শ করবে নতুন নিরপেক্ষ রেখা IC3, নতুন বাজেট রেখা A2 B2 কে। তাহলে আমি কোথায় আসলাম? দেখো A2 B2 বাজেট রেখাকে নিরপেক্ষ রেখা IC3 জি বিন্দুতে স্পর্শ করলো। তাহলে ভোক্তা এখন কি জি বিন্দু অনুযায়ী দেখো এক্স দ্রব্য বা মাংসের পরিমাণ OM1 থেকে বাড়িয়ে আবার কোথায় আসলো, OM2 তে আসলো। একটু বাড়তি দেখাইলাম, এইভাবে লিখতে হবে না, বোঝানোর জন্য। দেখো এইখানে আসছে OM2, এখানে লেখার জায়গা না দিকে আমি এটা টান দিছি। আর ওয়াইয়ের পরিমাণ কি, এটাও বেড়ে গেল। দেখো ON থেকে বেড়ে ON2 হইলো, অর্থাৎ এখানে আবার বাড়লো কতটুকু, N1 N2। এখানে এক্স দ্রব্য বাড়ছে কি M1 M2। তো খেয়াল করো আয় বাড়তেছে, তার বাজেট বাড়তেছে, দ্রব্য দুটির দাম অপরিবর্তিত থেকে ভোক্তার আয় বাড়তেছে, বাজেটও বাড়াচ্ছে, সে বাজেট থেকে উপরের দিকে স্থানান্তরিত হচ্ছে এবং সে উপরে নিরপেক্ষ রেখায় অবস্থান করতেছে। তাহলে কি ভারসাম্য বিন্দু প্রথমে ছিল এটা, তারপরে হয়েছে এটা, তারপরে হয়েছে এটা, জি বিন্দু EFG, এই যে মূল বিন্দু হতে এই বিন্দু সমূহ সংযোগ করে যে রেখাটা আমরা পাবো এটি হচ্ছে আয়ভোগ রেখা, ইনকাম কনজামশন কার্ভ, আয়ভোগ রেখা। তাহলে কি জানলাম আমরা, দ্রব্য দুটার দাম অপরিবর্তিত থেকে ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে কি হচ্ছে, ভোক্তার বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা উপরের দিকে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ ভোক্তার ভারসাম্য বিন্দু ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত ভারসাম্য বিন্দু সমূহ মূল বিন্দু থেকে সংযোগ করে যে রেখাটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে ইনকাম কনজামশন কার্ভ বা আয়ভোগ রেখা, ICC রেখা। আশা করি সমস্যা হওয়ার কথা না। তো তোমরা সবাই বেশি বেশি করে চিত্রটা আঁকবা। দেখে খুব কঠিন মনে হচ্ছে, ওরে বাবা এত কঠিন কেন, আসলে কিচ্ছু নাই। এখানে দেখো 3টা বাজেট রেখা, এটা তুমি এইভাবে দাও যদি আঁকতে চাও, এমনিতে বেসিক হয়ে গেল। খুব কঠিন কি? অবশ্যই না। আবার দেখো আরো ফ্রেশ ভাবে আমি আঁকাবো, তুমি এইটা আগে আঁকে নাও। তোমার ব্যাখ্যাটা তুমি সিস্টেমেটিক করবে, আমি যেভাবে পর্যায়ক্রমে করেছিলাম ওইভাবে ব্যাখ্যাটা করবে, কিন্তু আঁকার ক্ষেত্রে তুমি তোমার মতো করে ফ্রিলি আগায় আসো। এটা প্রথম নিরপেক্ষ রেখা IC1,
এটা দ্বিতীয় নিরপেক্ষ রেখা IC2, এটা তৃতীয় নিরপেক্ষ রেখা IC3। খুব কঠিন? অবশ্যই না। তো সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবা, বেশি বেশি করে চিত্রগুলো আঁকবা, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো সর্বোপরি সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবা। তোমরাও সবাই সুস্থ সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।